একটু প্রথমত হলো ইনকিলাব মঞ্চ হলো আমরা যেটা বলি যে 24-এর গণ অভ্যুত্থান অনুপ্রাণিত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, যেটা একটা অলমোস্ট একটা পেশার গ্রুপ। তবে আমরা অলওয়েজ পলিটিক্যাল ভয়েস দেই, কিন্তু আমরা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম না, এটাকে আমরা সাংস্কৃতিক লড়াই মনে করি। ইনকিলাব মঞ্চে আমরা যারা আছি এরা আমরা 5ই আগস্ট পর্যন্ত অলমোস্ট সবাই একসাথে আন্দোলন করেছি। আমি আমাদের সেক্রেটারি জাবের থেকে শুরু করে সবাই। তো ঠিক আপনারা কি কোনো রাজনৈতিক দলের সাথে ছিলেন? না, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে ছিলাম না। বিশেষ করে আমাদের বন্ধু বান্ধব যারা আমাদেরকে চেনে তারা জানে দীর্ঘদিন ধরেই আমরা একটা কালচারাল অ্যাক্টিভিজম গত অনেক দিন ধরে করেছি। যেমন আপনার ধরেন 2022-এও আমরা ঢাকায় সর্বপ্রথম আমাদের এই সার্কেলটা ঢাকায় চাঁদ রাতে ঈদের মিছিল করেছিলাম, এবং সেটাই 24-এ পরে আরও দারুণ করে হয়েছে। আর 5ই আগস্টের পরে যেটা মনে হলো যে গণ অভ্যুত্থান যখন হয়ে গেল, আমাদের মনে হচ্ছিল যে এটাকে যে কোনোভাবে ধরে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, এবং আমরা একটু হতাশ হয়েছি। আমরা ভাবছিলাম 5ই আগস্টের পরে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী বা অন্যান্য দল, তারা পুরো জাতিকে একত্রিত রাখবার জন্য শাহবাগে বা প্রত্যেকটা বিভাগের বড় বড় একটা জায়গায় অ্যাটলিস্ট 15 দিন 30 দিন ধরে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে একটা গণজমায়েত করবে, যাতে মানুষ একতাবদ্ধ থাকে। কারণ আমরা বুঝতেই পারছিলাম যে এই 17 বছরের যে দীর্ঘ ফ্যাসিবাদ, এটা তো শুধু আইকনটা চলে গেছে, কিন্তু এর এস্টাবলিশমেন্ট রয়ে গেছে। ভারতীয় যে আধিপত্যবাদ, এটা তো এত ছোট জিনিস না, এত ঠুনকো না। সুতরাং তারা বিভিন্নভাবে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তো জনতাকে ঐক্যবদ্ধ রাখতে হবে। কিন্তু দেখলাম যে আসলে এই রাষ্ট্র পুনর্গঠন, সরকার গঠন নিয়ে সবাই এত ব্যস্ত হলো, ওই জায়গাটা কেউ করলো না। ইন দ্য মিনটাইম দেখলাম শাহবাগে ইসকন বিভিন্নভাবে দাঁড়ানোর চেষ্টা করছে, বিভিন্নভাবে মাইনরিটি নির্যাতন হচ্ছে বলবার চেষ্টা করছে। তো আমরা 5ই আগস্টের রাতে মন্দির পাহারা দিচ্ছিলাম, আমি আমাদের জাবের রাত্রিরে যখন মন্দির পাহারা দিচ্ছিলাম, তখনই আমাদের মনে হলো যে আমাদের একটা কিছু করতে হবে এখন মানুষকে একত্রিত রাখবার জন্য। এরপরে আমরা 13ই আগস্ট শাহবাগে সর্বপ্রথম হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা, গণহত্যাকারী, এই গণহত্যা যেসব পুলিশ এবং আমলারা অংশগ্রহণ করেছিল তাদেরকে গ্রেপ্তার, এরকম কয়েকটা দাবি নিয়ে আমরা শাহবাগ প্রথম মোড়ে দাঁড়াই সকালে 11টায়। সেটা 3টা পর্যন্ত আস্তে আস্তে অনেক বড় মানুষের জমায়েত হয়, এবং 13ই আগস্ট আমাদের অফিসিয়াল যাত্রা শুরু। আপনাদের আলটিমেট ভিশন আসলে কি? বাংলাদেশের পক্ষে একটা বাংলাদেশপন্থী সাংস্কৃতিক অভ্যুত্থান বা বিপ্লব করা। চীনে যেরকম হয়েছে, আমরা মনে করি এই যে রাজনৈতিক আন্দোলন যেটা, এটা মাঝে মধ্যে আজকে হচ্ছে কালকে আরেকজনের বিরুদ্ধে হবে, কিন্তু মননে মগজে বাংলাদেশ পন্থাকে যদি আমরা তুলে আনতে না পারি একদম কালচারে, মানে কালচার কি যে আমরা যা, তো এই আমাদের বলা, আমাদের খাওয়া, আমাদের চিন্তা চেতনা, আমাদের মনস্তত্ত্ব, এইখানে একটা বাংলাদেশপন্থী, এখানে অন্য কোনো দেশের না, যে সবার আগে বাংলাদেশ। তো এই বাংলাদেশপন্থী একটা সাংস্কৃতিক সংগ্রাম আমরা চাই, সেটা শুরুটা করেছি। সংস্কৃতি কোনটা? আপনি কোনটা? এখন বাংলাদেশের সংস্কৃতি আসলে আপনি যে আমি যে, আপনি ওখানে শাড়ি পরে আছেন, এটাও বাংলাদেশের সংস্কৃতি, আমি পাঞ্জাবি পরে আছি, আবার আমাদের এখানে কেউ একজন, এই দুজনের ভিন্ন আর একটা ড্রেস পরে থাকবে, মানে আরোপিত যা কিছু না। আপনি একদম দেখেন স্পন্টেনিয়াস কোনটা আর আরোপিত কোনটা। কিন্তু বোরকা কি বাংলাদেশের সংস্কৃতি? এইটা একটা মজার ব্যাপার যে বোরকা কি বাংলাদেশের সংস্কৃতি কিনা। খেয়াল করেন আমাদের ডিকশনারিতে প্রচুর ইংলিশ শব্দ এসছে না, একই সাথে আরবি ফার্সি এসছে, কিন্তু এগুলোকে কি আমরা ইংলিশ আরবি ফার্সি বলে অ্যাড্রেস করি না? চেয়ার এখন আর ইংলিশ না, এটা বাংলা শব্দ। একইভাবে এখানকার মানুষ হিজাব পরে, বোরকা পরে, এটা আমাদের সংস্কৃতির সাথে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে, এটাও বাঙালি। আবার যে শাড়ি পরে, হ্যাঁ এটাও বাঙালি চরিত্র। আমাদের হলো আরোপিত আমরা কিছু চাই না। আরোপিত কোনটাকে বলছি? এখন আরোপিত কোনটা আমি আপনাকে বলি, ধরেন আমি তো আপনার সাথে এখন অনেকটা ধরেন শান্তিনিকেতনী বাংলায় বলছি, যেহেতু এটা একটা শো, কিন্তু এই যে আমরা রাজপথে যখন একদম জনতার জবানে মাঝে মধ্যে, কোন জনতা, যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সে যে স্ল্যাংটাও বলে, এরকম মাঝে মধ্যে আমরা যখন বলি, তো তখন আমাদেরকে যে ট্যাগটা দেওয়া হয় যে আমরা এই যে সুশীল হয়ে উঠতে পারছি না। একজন শান্তিনিকেতন হলে তো কোনো সমস্যা নাই, সে তার মতো করে বলবে, কিন্তু যেই লোকের বাড়ি বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, সে ওরকম করে বলতে পারে না। কিন্তু চ্যানেলে স্টুডিওতে আসবার জন্য তাকে ওরকম পারবার যে প্রাণান্তকর চেষ্টা কিন্তু হচ্ছে না। এইটাই হলো আরোপিত। মানে আপনার একটা স্ট্যান্ডার্ড থাকবে, কিন্তু যার যেটা, তাকে যে অনুমানুষ মনে করা, ছোট মনে করা। তো এই যে ঢাকার বাংলা, আপনি দেখেন আমি এই যে কথা বলছি, ঠিকই কলকাতার এবং ঢাকার একটা স্বাতন্ত্র্য বোধ আছে না, উচ্চারণ ঠিকই আছে, কিন্তু অ্যাকসেন্ট, এই যে অ্যাকসেন্টের পার্থক্য আছে না। তো আমাদের যেটা আফসোস, সেটা হলো কলকাতা থেকে বাংলাদেশের শত শত আর্টিস্ট কাজ করতে আসে, কোনোদিন আমি দেখি না তারা কলকাতা গিয়ে যখন আবার কথা বলে, তারা তখন ঢাকার অ্যাকসেন্টে বাংলা বলে না। এটাকে আমি কনগ্রাচুলেট করি, ফাইন। কিন্তু বাংলাদেশের এমনই আমাদের দুর্ভাগ্য, আমাদের কোনো আর্টিস্ট যদি কলকাতা গিয়ে 2 মাস 1 মাস কাজ করে আসে, ও মা, সে এসে যখন কথা বলে তার বাংলার মধ্যে কলকাতার অ্যাকসেন্ট, এর মানে সে যে কোনোভাবে জাতে ওঠার যে চেষ্টা, যে কলকাতার অ্যাকসেন্টে বললে একটু জাতে ওঠা চায়, এটাকে আমরা আরোপিত বলি। ওকে, কালচারাল ফ্যাসিস্ট কারা হাজি? কালচারাল ফ্যাসিস্ট হলো, দেখেন বাংলাদেশে আমরা হলো যে লড়াইটা করবার কথা ছিল, এটা আমরা করতে পারি নাই। যারা গত 16-17 বছর ধরে
গুম, খুন, গণহত্যা, পিলখানা, শাপলা থেকে শুরু করে যত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, কোনো না কোনোভাবে এগুলোর পক্ষে ন্যারেটিভ নির্মাণ করেছে, এগুলোর পক্ষে গল্প লিখেছে, উপন্যাস লিখেছে, পত্রিকা আর্টিকেল লিখেছে, নাটক সিনেমা করেছে, এবং সর্বশেষ কি করেছে বলেছে, আপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলে ডাকি। মানে দেখেন, আমেরিকায়ও কিন্তু তাদের ফাউন্ডিং ফাদার্স আছে, কিন্তু তাদের ফাউন্ডিং ফাদার্সের আগে 10টা পদবি দিয়ে নাম বলতে হয় না, জাস্ট আপনি তার নামটাই ডাকতে পারবেন, তাতে আপনার কেউ জেল ফাঁস দিবে না। কিন্তু আপনি কি নিজে বলতে পারবেন? আপনাদের যেসব সিনিয়র ভাইয়েরা বিসিএসে ভাইবা দিয়েছে, তারা ধরেন একজন ব্যক্তির নাম শেখ মুজিবুর রহমান, রাইট? এইটা ভাইবা পরীক্ষায় 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই পুরোটা বলা হয় নাই। এই জন্য আমার পরিচিত বড় ভাইকে প্রচণ্ড গালিগালাজ করে তাকে পিএসসির ভাইবা থেকে বের করে দেওয়া হয়েছে। এরাই হলো কালচারাল ফ্যাসিস্ট। ভয়াবহ ব্যাপার হলো, মাঝে মধ্যে যারা ক্রিমিনাল অফেন্স করে, যে মানুষকে সরাসরি গুলি করে হত্যা করে, তার থেকেও মাঝে মধ্যে ভয়াবহ রোল প্লে করে কালচারাল ফ্যাসিস্টরা। কেন? যে গুলি করে তাকে তো ক্রিমিনাল অফেন্স দিয়ে ধরতে পারবেন, তুমি শুট করেছো, তুমি হত্যা করেছো, কিন্তু যে সরাসরি গুলিটা করলো না, কিন্তু যে গুলি করলো তার পক্ষে মত উৎপাদন করে দিল, সে তো আরো ভয়াবহ অপরাধী। কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের সামষ্টিক কোনো আমাদের স্টেপ নাই বাংলাদেশপন্থী মানুষদের। এটাই হলো আমাদের ব্যর্থতা। রাজনৈতিক দল পন্থী সাংস্কৃতিক কর্মী, এটা তো বাংলাদেশে আছেই আছেই। এবং 15ই আগস্টে কিন্তু আরেকটা বড় ঘটনা ঘটেছে। বিনম্র শ্রদ্ধা যারা যারা জানিয়েছেন যে আমি কোনো রাজনৈতিক দলের না, এমনকি এই জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন এমন মানুষও যারা বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, তাদের ছবি টাঙিয়ে জুতা মারা নিক্ষেপ করা হয়েছে। এটাকে আপনি কি এখানে আপা অবশ্যই এখানে দুইটা বুঝবার ব্যাপার। একটা হলো দেখেন, একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান ঘটার পরে সোসাইটির মধ্যে যেই পরিমাণ কেওয়াজ ঘটে, এগুলো বাংলাদেশে আসলে ঠিকমতো ঘটে নাই। ঘটলে হয়তো আমাদের আরো প্রাণহানি হতো, রক্তপাত হতো, কিন্তু জাতি গঠনে ভূমিকা রাখতো এমন কোনো লোক যে গত 15 বছরেও কোনো ধরনের কোনো সুবিধা নেয় নাই, কিন্তু সে ফিলোসফিক্যালি শেখ মুজিবের এই জায়গাটা অনার করেন, এবং তিনি আজকেও যদি অনার করেন, তাকে কোনো ধরনের বাধা দেওয়া যাবে না। এবং আমি তার মত প্রকাশের পক্ষে, আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। কিন্তু আপনি এই যে মত উৎপাদন করে আপনি মুক্তিযুদ্ধ দেখেন নাই, কিন্তু পদ্মা সেতু দেখেছেন। আপনি ভাবেন কোথায় মুক্তিযুদ্ধ আর কোথায় পদ্মা সেতু? এইভাবে করে যারা ফ্রেমিং করেছে, কি করা হয়েছে? সেই পদ্মা সেতুর বিরুদ্ধে যখন কেউ একটা পোস্ট দিয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেখেন 69-71 পর্যন্ত এই বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি শেখ মুজিবুর রহমান, এইটা নিয়ে কারো কোনো ডাউট নেই। এই যে আইয়ুব খান কি করেছিল, সে তো প্রচুর ডেভেলপমেন্ট করেছিল, উন্নয়নের গণতন্ত্র, বেসিক ডেমোক্রেসি, কিন্তু সেই তার বিরুদ্ধে আমরা আন্দোলন করে মুক্তিযুদ্ধ করলাম। মাত্র 2 বছরের মধ্যে আপনি সেই গণতন্ত্রকে হত্যা করলেন। বাকশাল কে কায়েম করেছে? সমস্ত পত্রিকাকে বন্ধ করে দিয়েছে। সারা বাংলাদেশে 74-এর দুর্ভিক্ষের গল্প কোথাও নাই কেন? 74-এর দুর্ভিক্ষর গল্পকে গুম করে দেওয়া হয়েছে। কত লক্ষ, 5 লক্ষাধিক মানুষ 74-এর দুর্ভিক্ষে মারা গেছে। আওয়ামী লীগের পান্ডারা সবাই কৃত্রিম মজুদ করে তারপর এরকম ক্রাইসিস তৈরি করেছে। হ্যাঁ, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, সেই শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের প্রথম গুমের জনক, যিনি সিরাজ শিকদারকে শুধু গুম করেন নাই, তাকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে হত্যা করিয়েছেন। শুধু হত্যাই করেন নাই, তিনি সংসদে গর্ব নিয়ে বলেছেন, কোথায় সিরাজ শিকদার? জাসদের এত নেতা কর্মীদের কারা খুন করেছে, কে হত্যা করেছে, এটা আপনি বলতে পারবেন না। মুশকিলটা হলো আমাদের দেশে দুটো প্রান্তিকতা। একটা হলো এই যে আমি কথা বললাম, তাহলেই আপনি আমাকে বলতে হবে আওয়ামী লীগ আসলে আমাকে হত্যাযোগ্য করে তুলবেন, আর এখন আবার বিনম্র শ্রদ্ধা বললেও তাকে আমরা সবাই ধরবো না। বরং আমরা এই জায়গাটা বলতে চাই, ওই যে 71-এর সে মুক্তিযুদ্ধের স্থপতি, এইটা সে বলবে, এইটা কিন্তু এই জন্য তাকে আঘাত করা যাবে না। প্যারালালি সে যে প্রথম গুম করেছে, এবং সর্বপ্রথম এই যে আজকে আমরা বলি না, সবাই খুব ভালো বলে যে হাসিনা তো 96-তে এরকম খারাপ ছিল না, এই যে গত 2টি ইলেকশনে ভোট দেয় নাই, বাংলাদেশে প্রথম ভোট চুরি করেছে শেখ মুজিবুর রহমান। প্রথম ভোটে ব্যাপক হারে কারচুপি, শেখ মুজিবুর রহমানের বিপরীতে যিনি প্রার্থী হয়েছিলেন তাকে গুম করা হয়েছে। এই গল্প কেন আমরা বলবো না? এখন মুশকিল হলো, আমেরিকায় জাতির জনককে শুধু নাম বলে এই প্রশ্নগুলো করা যায়, আর বাংলাদেশে হলো এই জন্য তো আমরা বলি আওয়ামী লীগ কোনো দল না, এটা একটা ধর্ম। যেমন আপনি ইসলাম বিলং করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু নামের আগে অবশ্যই দুরূদ পড়তে হবে, না পড়লে পাপ হবে, তাও কিন্তু ইসলামে বিধান আছে। তার নাম রিপিটেডলি যদি কয়েকবার বলেন, তাহলে একবার দুরূদ পড়লেই হবে। আর বঙ্গবন্ধু হলে এখন এমনই নবী, যেই নবীর আগে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এইটা না বললে আপনার শুধু গুনাই হবে না, আপনাকে হত্যাযোগ্য করা যাবে, ব্যাংক লুট করা যাবে, যা ইচ্ছে তাই করা যাবে, এবং আপনি এইটা করে আবার নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করতে পারবেন। কিন্তু সেটার প্রতিশোধ তো এটা হতে পারে না যে এখন তাকে শ্রদ্ধা
জানালেই তাকে জুতা পেটা করতে না, এখন যেটা এই যে আমরা রিকনসিলিয়েশন করি না আপা, ধরেন আমাদের কি হতো, ধরেন আপনি যে জার্মানিতে যদি দেখেন, জার্মানিতে এখন পর্যন্ত অন্তত 5% সেই নাজি বাহিনীর সমর্থক আছে, ন্যূনতম। কিন্তু তাদেরকে ডিল করা হয়েছে কিভাবে? আমাদের এখানে যেটা এখন করতে হবে, একটা তওবা কমিশন, আরো যদি ভালো করে বলি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, যারা বলবে যে আমরা এইটার পক্ষে ছিলাম কিন্তু এই গণহত্যার পক্ষে না, অথবা আমার হাতে কোনো রক্তের দাগ নাই, ক্রিমিনাল অফেন্স নাই, এবং তাকে ওই শুদ্ধিকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে তার জায়গাটাকে আপনি ঠিক করে দিবেন যে সে নতুন জাতি গঠনে ভূমিকা রাখতে পারবে। বিএনপি আজকে যদি নির্বাচনে জিতে ক্ষমতায় আসে, সেই বিএনপি কয়দিন ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে? বিএনপির কি আর একটা বিকল্প ছায়ানট আছে, উদীচী আছে, কয়টা কালচারাল ফর্ম আছে? অথচ সংস্কৃতি হলো এমন জিনিস যেটা রাজনীতিকে নির্মাণ করে দেয়। মজার ব্যাপার কি জানেন, কলকাতার বিকল্প এখানে যে ন্যারেটিভ দেয় সেও আর একটা কলকাতার বাইরে এখানে কেউ নাই। আপনাদের সাথে কোন রাজনৈতিক দলের সাংস্কৃতিক ন্যারেটিভ মিলে বলে মনে করেন? একটা দলের সাথেও মিলে না, এই জন্য আমি গতকালকে একটা পোস্ট দিয়েছি যে আমাদের হলো অবস্থানটা এমন যে আমাদেরকে কেউ পুরোপুরি ওন করতে পারে না। গতকাল একটা রাতে পোস্ট দিয়েছি, যখন সেইটা কোনো একটা দলের পক্ষে গেছে হাজার হাজার শেয়ার দিয়েছে, পরের দিন সকালে একটা পোস্ট দিয়েছে আমাদের পেজ থেকে, যখনই সেটার বিপক্ষে গেছে তুমুল গালাগালি শুরু হয়ে গেছে। হাসিনার রাষ্ট্রটাকে এমন বিভাজিত করেছিল, মানুষগুলোকে সব প্রান্তিক করে ফেলা হয়েছে, ডান আরো ডানপন্থী, বাম আরো বামপন্থী, মধ্যম পন্থা বলে কোনো লোক নাই। তো যেহেতু এটা তো এনসিপির কথা, মধ্যম পন্থা না, মধ্যম পন্থার রাজনীতিটা বাংলাদেশে শুরু করেছেন সুন্দর করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তার মধ্যে কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্স ছিল না, তিনি বাঙালি মুসলমানের সন্তান, এই দাবিকে সাথে রেখেই তারপরে তিনি মধ্যম পন্থায় ছিলেন। ডানপন্থী দলের বিরুদ্ধে না, আমি বামপন্থী দলের বিপক্ষে না, কিন্তু জাতি গঠনে এমন কিছু সেন্ট্রিস্ট মানুষ লাগবে না যারা আপনার যখন ঝগড়াঝাটি হবে, যখন উভয়কে নিয়ে একসাথে একটু চা খেতে পারে। আমরা সবাইকে এরকম হারাই ফেলবো, সবাইকে একটা বলাই নিয়ে যাব, আমরা ওই লড়াইটা করছি। সহযোদ্ধা এনসিপি যারা রাজনৈতিক দল শুরু করেছেন, তাদের নিয়ে আপনার অবজারভেশন কি, কেমন করছে তারা? তাদের যেটা একটা ব্যাপার সেটা হলো, এখানে কেউই আগে মূলধারার পলিটিক্স করে নাই, স্টুডেন্ট লাইফে অ্যাক্টিভিজম করেছে। তো অ্যাক্টিভিজম আর মূলধারার পলিটিক্স নিশ্চয়ই দুটো ভিন্ন জিনিস, বাট শত সমালোচনা সত্ত্বেও আমি বলি যে তাদেরকে সফল হতে হবে। এই সফলতা মানে আগামী আসনে 50টা আসন পেতে হবে সেটা না। সফলতা মানে হলো আগামী 50 বছরের রাজনীতি তারা করবে, এই ভিশন নিয়ে তাদেরকে টিকে থাকতে হবে, অনেস্টির সাথে, ইনসাফের সাথে। যদি তারা টিকে থাকতে পারে, নির্বাচন আগামীবারই না, আর ক্ষমতাই আগামীবারই না, একসময় পুরো দেশ ও জাতির দায়িত্ব তাদের নেওয়া লাগতে পারে। আর তারা যদি চিন্তা করে যে কোনোভাবে আগামী ইলেকশনেই অনেকগুলো আসন সিকিউর করতে হবে, তাহলে হয়তো হলে হতেও পারে, কিন্তু ইন দ্য লং রান তাদের ওই পলিটিক্যাল ভিশনের জায়গাটা হয়তো নষ্ট হয়ে যাবে। আর এই জুলাই যোদ্ধাদের নামেই যখন চাঁদাবাজির অভিযোগ ওঠে তখন কেমন? এটা তো আমাদের জন্য এর চেয়ে আর কষ্ট নাই, কিন্তু ফ্যাক্ট ইজ এটার মিডিয়া ফ্রেমিংটা কেমন হচ্ছে। একজনে 1000 কোটি টাকা মেরে দিচ্ছে, সেইটা নিয়েও যখন এক্সাক্ট রকম কোনো নিউজ নেই, আরেকজনে মেরেছে ধরেন 1 লাখ টাকা। তো আপনার কিন্তু এইটুকুন অন্তত যে 1000 কোটি টাকা আর 1 লাখ টাকা মারার সিগনিফিকেন্স এক না। তো এই জায়গাটাও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এর মানে আবার এই বলি নাই যে তারা টুকটাক চাঁদাবাজি করতে পারবে না, চাঁদাবাজি কেউ করতে পারবে না, কিন্তু এটুকুন ইনসাফ আমরা জানি করি যে যতটুকুন করে তাকে যেন ততটুকুনি ধরি। ওকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপ্রধান হিসেবে বা সরকার প্রধান হিসেবে কত দেবেন? আমি তাকে মার্কসটা দিতে চাই। আর কয়েকটা দিন পরে যে জুলাই সনদের খসড়া এসেছে, এই জুলাই সনদটা তিনি কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করে যেতে পারেন এইটার উপরে আমি ফিডব্যাক দিতে চাই। যদি তিনি এটা পরবর্তী কোনো সরকারের উপরে দায় গুছিয়ে দিয়ে যান যে পরবর্তী কোনো পার্লামেন্ট এসে এটাকে ঠিক করে নিবে, তাহলে উনি 0 পাবেন, জাস্ট আ বিগ 0। কারণ যদি উনি পরবর্তী সংসদের কাছেই দিয়ে যান, তাহলে তো বিএনপিরও 31 দফা ছিল রাষ্ট্র সংস্কার নিয়ে, এবং সেটার মধ্যে অনেক ভালো প্রস্তাবনা ছিল, তাহলে আমরা 3 মাসের মধ্যেই নির্বাচন দিয়ে দিতাম, আমরা সেই নির্বাচনের পথে যেতাম। তাহলে সেটা আমরা কেন করলাম না? আমরা চাইলাম কোনো রাজনৈতিক দলকেই, যেহেতু আমরা অত বিশ্বাস করতে পারছি না, এই সরকারি ন্যূনতম একটা মৌলিক সংস্কার এমনভাবে করে যাবে যাতে রাজনৈতিক দলগুলো করতে বাধ্য হয় সেটা মানতে। তো এই জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা লাগবে। আমরা হাজারবার বলেছি, আবার আপনার মাধ্যমে জানাই, এই জুলাই সনদে গণভোটের মাধ্যমে হোক অথবা যে কোনো লেজিটিমেট উপায়ে হোক, এটার আইনি বাধ্যবাধকতা তৈরি করে সেটার আলোকে যদি উনি নির্বাচনে যেতে পারেন, যেই নির্বাচনের প্রধান ম্যান্ডেট হবে নতুন বাংলাদেশের নতুন সংবিধান, তাহলে এটাই ওনার জন্য গুড এনাফ, আর কিচ্ছু করার দরকার নাই। কারণ এই সূত্র ধরে বাংলাদেশ আস্তে আস্তে আগাতে থাকবে। আর এটা উনি যদি না করে যেতে পারেন, তাহলে আই থিঙ্ক ইউ উইল গেট আ বিগ 0। আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? হ্যাঁ, আমি এখন পর্যন্ত আশাবাদী ফেব্রুয়ারিতে নির্বাচন এনসিপি তো বলছে সংস্কার বিচার ছাড়া নির্বাচন হবে না, জামাত বলছে পিআর পদ্ধতি হতে হবে, কিন্তু এটা কি মনে হচ্ছে হবে? এখানে দুইটা ব্যাপার বলি। জামাতের ক্ষেত্রে যেটা আমার মনে হয়েছে, আমার ধারণা জামাত নিজেও হোমওয়ার্ক করেছে যে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় পিআর ফিজিবল না, কিন্তু
আমরা তো বলেছি উচ্চকক্ষে পিয়ার লাগবে, যেহেতু সংসদের দুটো হাউস হবে, আপার হাউসে অবশ্যই পিয়ার লাগবে, তবে নিম্নকক্ষে পিয়ারটা এখন অনেক ধরনের রিস্ক আছে। তা আমার এমনও হতে পারে যে যেহেতু উচ্চকক্ষে যে পিয়ার এইটা বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, মানে এখন পর্যন্ত বিএনপি মানে নাই, সে বলেছে আপাতত মানলাম, কিন্তু সে পার্লামেন্টে গিয়ে না মানলে আপনি তাকে ধরতে পারবেন না। কিন্তু অন্যান্য সব দলই চাচ্ছে অ্যাটলিস্ট উচ্চকক্ষে পিয়ার। তো আমি যেহেতু তাদের সাথে কথা হয় না, বাট আমি বুঝতে পারি এটুকুন হয়তো হতে পারে যে অ্যাটলিস্ট বিএনপিকে নোট অফ ডিসেন্ট ছাড়াই ওইটা রাজি করানোর এটা একটা পলিটিক্স হতে পারে। আই এম নট শিওর। এইখানে এনসিপির একটা আমি আপনার মাধ্যমে তাদেরকে বলতে চাই, তারা যেভাবে কথাটা বলছেন এতে মনে হচ্ছে তাদের মূল কনসার্ন ভোটটা ফেব্রুয়ারিতে হতে পারবে না, কিন্তু এর সাথে তারা মানে স্ট্রেসটা দিচ্ছে ফেব্রুয়ারিতে ভোট হবে না। মানে কি ভাই, আমি তো ভোট ডিসেম্বরেও রাজি। আমাদের স্ট্রেস হলো বিচার এবং সংস্কার। এই বিচার আর সংস্কার যদি আগামী 2 মাসের মধ্যেও করতে পারেন তাহলে আপনি পরের মাসে নির্বাচন করে ফেলেন, কিন্তু সেই বিচার আর সংস্কার না করে আপনি যে মাসেই নির্বাচন দেন, এই নির্বাচন কোনো অর্থবহ নির্বাচন হবে না। যেহেতু প্রফেসর ইউনূস বলেছেন এটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করতে চান, ঈদের আমেজের মতো নির্বাচন করতে চান, তাহলে আপনি বলেন যদি নতুন কিছু না থাকে নির্বাচনে তাহলে মানুষ কিভাবে ঈদের উদযাপন করবে এই নির্বাচনে? সুতরাং আমাদের জায়গাটা হলো ফেব্রুয়ারিতে না বরং ডিসেম্বরেও নির্বাচন করা সম্ভব, তবে এই নির্বাচনের ম্যান্ডেট থাকতে হবে যে এই নির্বাচনে যারা জিতে আসবে তারা বাংলাদেশের মানুষকে পার্লামেন্টে নতুন সংবিধান দিবে জুলাই সনদের আলোকে। ওকে, উপদেষ্টা পরিষদ নিয়ে একটুখানি কথা বলতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যেমন সবার একেবারে ঐক্যমত ছিল যে উনি সরকার প্রধান হতে পারেন, কিন্তু উপদেষ্টা পরিষদ তো আর আমাদের কাউকে জিজ্ঞেস করে, আমাদের বলতে আমি জনগণকে বোঝাচ্ছি, জনগণের ম্যান্ডেট নিয়ে তো হয়নি, এটা মোটামুটি একক ইচ্ছাতেই হয়েছে বা কাদের ইচ্ছাতে হয়েছে সেটাও আমাদের কাছে পরিষ্কার না। উপদেষ্টা পরিষদের সক্ষমতা কিংবা তাদের যে কাজ করার দক্ষতা সেটা নিয়ে কি মনে হয়? না, উপদেষ্টা পরিষদে তো অনেকে এখানে ইন্টার্ন করতে আসছে, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয়ত হলো মানে এটা আমরা তো বলি যে গণ এনজিও তন্ত্রী সরকার আর কি, এমন প্যাটার্ন হয়েছে। এখন এখানে পলিটিক্যাল পার্টিগুলোর মজা, আপনি যেটা ঠিক অ্যাড্রেস করেছিলেন যে আমাদের মানে যে জনগণের এই কনসেন্টটা তো আর তখন নেওয়ার মতো সুযোগও ছিল না, হয়ও নাই। কিন্তু এই পুরো উপদেষ্টা পরিষদ গঠনে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল কানেক্টেড। কিন্তু রাজনৈতিক দলের ইদানিং একটা মজা আছে, তারা করে কি এইখানে প্রত্যেক উপদেষ্টা বিভিন্ন ঘরানা থেকে স্টেক থেকে কিন্তু নেওয়া হয়েছে, বিভিন্ন অ্যাম্বাসির সুপারিশও নেওয়া হয়েছে, রাজনৈতিক দলের সুপারিশও নেওয়া হয়েছে, মানে তাদের ন্যূনতম কনফিডেন্স আছে। তো তারাও কিন্তু এখন ওই আধা সরকার, ধরেন বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো বড় তারাও কিন্তু অঘোষিত আধা সরকার, আপনি লোকাল পর্যায়ে গিয়ে দেখেন, কিন্তু তারা এটা ক্লেম করতে পারতেছেন যে আমরা তো সরকারে নাই, এইটা হলো তাদের মজার জায়গা। তো একটা ব্যাপার হলো যে এই সরকারের যা কিছু ভালো টুকটাক এইটা যেরকম সবার অর্জন, এই সরকারের সমস্ত ব্যর্থতার দায় কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোকে নিতে হবে। এবং আরেকটা ব্যাপার, রাজনৈতিক দলগুলোকে কেউ অ্যাড্রেস করে না, শুধু এই সরকারকেই যে ধরে। সরকারকে তো আমরা ধরবই, কিন্তু এই সরকারের লেজিটিমেট বডি কারা? রাজনৈতিক দলগুলোই তো। তো রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত সরকারকে একমাত্র নির্বাচন ছাড়া, বলেন তো বাংলাদেশের কয়টা রাজনৈতিক দল জুলাই সনদের ব্যাপারে চূড়ান্ত চাপ দিয়েছে সরকারকে? বরং আমরা তো এরকম শুনি যে বাইরে বসে তারা সরকারের প্রচুর সমালোচনা করে, ভিতরে গিয়ে বসলে কেউ গিয়ে বলে আমাদের ওই মন্ত্রণালয়ের সচিবটা লাগবে, আমাদের অমুক ইউনিভার্সিটির ভিসি লাগবে। তো এই দ্বিচারিতাও তো বন্ধ করা দরকার। এই জন্য আমরা প্রফেসর ইউনূসকে বলেছিলাম আপনি যদি না পারেন কুইট করেন, তার আগে একটা প্রেস মিট করে বলেন যে কোন কোন রাজনৈতিক দল আপনার কাছে পিছনে পিছনে কি চায়, এটাও দরকার। কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া যে জুলাইয়ে যারা রাজপথে ছিলেন সেই তরুণদেরকে উপদেষ্টা বানানো কি খুব দরকার ছিল? আমাদের চে গুয়েভারাও তো বিপ্লবী, কিন্তু তিনি তো সরকার সরাসরি থাকতে চাননি। আপনার কি মনে হয় এই থাকাটা আমাদের জন্য ভালো হয়েছে? এখানে আপনার দুইটা ব্যাপার, একটা হলো যে আমরা তো আসলে চূড়ান্ত অর্থে চে গুয়েভারা বিপ্লবটা করতে পেরেছিলেন, আমরা তখন বিপ্লবটা করতে পারি নাই। বিপ্লব করলে একটা বিপ্লবী সরকারই হতো, তো হয়েছে তো গণ অভ্যুত্থান। এখন গণ অভ্যুত্থানের ফসলও তো ঘরে তুলতে পারেন। এখানে আমি পার্সোনালি শপথের আগে আমি বলেছিলাম যে আমার জায়গা থেকে আমি বলেছি যে ছাত্ররা সরাসরি উপদেষ্টা না হয়ে বরং এটার এমন একটা ফরমেশন করা যায় কিনা তারা ক্যাবিনেটেরই একটা লেজিটিমেট বডি থাকবে, তাদেরকে ওয়াচডগ হিসাবে প্রেসার গ্রুপ এবং না তাদেরকে ওই লেজিটিমেসি, ধরেন ইনকিলাব মঞ্চ একটা প্রেসার গ্রুপ, বাট আমরা কিন্তু লেজিটিমেট বডি না ক্যাবিনেটের, আমরা কিন্তু ক্যাবিনেটে কে কি করছে আমরা দেখতে পারি না, শ্যাডো করতে পারতেন তারা। এক্স্যাক্টলি এইটা করা দরকার ছিল, কিন্তু যেহেতু ওই সময় খুব কম ছিল সবাই মিলে এটা করেছে, বাট এটা করলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো। ওকে, আপনারা যে এত কড়া কথা বলেন, জনগণের মনে অনেক বড় প্রশ্ন যে আপনাদের পেছনের শক্তি আসলে কি? আপনারা কি শিবিরের সেকেন্ড হ্যান্ড নাকি আসলে এনসিপিরই আরেকটা নাম? কি আসলে আপনাদের শক্তি কি? প্রথম হলো আমরা আসলে যা তাই, আমাদের ব্যাপারে সব থেকে সোজা হলো আমাদেরকে রিড করতে এক্সট্রা কোনো ইফোর্ট দিতে হয় না, মানে আমাদের ভিতর আর বাইরের ভিন্ন কিছু নাই, আমরা যা ফিল করি তা বলি অথবা যা বলি তাই ফিল করি। যখনই আমাদের কোনো পোস্ট বিএনপির পক্ষে যায় তখন বলে বিএনপির বি টিম, কখনো জামাতের বি টিম, কখনো এনসিপির বি টিম। আমরা এক্স্যাক্টলি টিমটা বাংলাদেশের বি টিম, যদি বাংলাদেশ পন্থা বাংলাদেশে কিছু থেকে থাকে আর সেটার বি টিম আমরা।
আর স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যতগুলো রাজনৈতিক দল আছে তারা যতক্ষণ আধিপত্যবাদের বিপক্ষে থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকবে, ততক্ষণ তাদের এক হাত ধরে রেখেই আমরা সমালোচনা করি। আর যারা তখন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিপক্ষে যাবে তখন আমরা তাদের তুমুল সমালোচনা করবো এবং প্রতিরোধ করে তুলবো। আর ফাঁকে আপনাকে একটা বলে দিই, আমাদের শক্তি কি, বাংলাদেশে সম্ভবত আমরা একটা নজির স্থাপন করেছি গত 1 বছরে। আমরা তো ধরেন হিসেব করে দেখেছি যে গত 1 বছরে এই যে রাজপথে প্রোগ্রাম করে কমপক্ষে 10 লাখ টাকার প্রোগ্রাম করেছি, আমরা হিসেব করে দেখেছি। আমাদেরকে 20 টাকা থেকে শুরু করে 20,000 টাকা মানুষ কন্ট্রিবিউট করে প্রোগ্রামে। আমরা প্রত্যেকটা প্রোগ্রামের পরে আমাদের ব্যাংক স্টেটমেন্ট, বিকাশ, প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা পাবলিক করে দিয়েছি। এটা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল অথবা প্রেসার গ্রুপ পেরেছে কিনা আমরা জানি না। আমরা এখন পর্যন্ত যত প্রোগ্রাম করেছি এর 70 থেকে 80% ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমরা প্রবাসী ভাই বোনদের কাছ থেকে পেয়েছি। প্রবাসীরা তার দেশটারে কি পরিমাণ ভালোবাসে, কিন্তু আমরা তাদের কোনো ফিডব্যাক দিতে পারি না। নির্বাচন করবেন? নির্বাচন করব, হ্যাঁ। ঢাকা 8 মানে শাহবাগ, তবে অবশ্যই সেটা স্বতন্ত্র করব। আমি উইন করব কি করব না এটা নিয়ে আমাদের হেডেক নেই। হেডেক হলো আমরা একটা নতুন পলিটিক্যাল কালচারাল জার্নি করতে চাই, যাতে পুরনো ধারার যারা রাজনীতি করেন হাজার হাজার পোস্টার, প্ল্যাকার্ড, মোটরসাইকেলের মহড়া, এইটার বিপরীতেও ক্রিয়েটিভ কম পয়সায় যে কিছু করা যায় এই জিনিসটা আমরা তুলে ধরতে চাই, যাতে তাদেরকে মানুষ বলে যে ছোট ছেলে ওরা পারে, ওরা মোটরসাইকেলের মহড়া দিচ্ছে না, ওরা এত মানুষকে কষ্ট দিচ্ছে না, তাহলে তোমরা পারো না কেন? অনেক ছোট ছেলেরা তো দেয় গাড়ির মহড়া। হ্যাঁ, এবং সেটা আমরা সমালোচনা করেছি। অনেকে বলে না জুলাই আমাদেরকে কি দিয়েছে, ন্যূনতম যেটা দিয়েছে সেটা হলো প্রশ্ন করার শক্তি এবং অধিকার। এই যে কাউকে দেখেন, ডক্টর ইউনূসকেও আপনি একদম একটা মাইক লাগিয়ে শাহবাগে গিয়া ইচ্ছা মতো গালিগালাজ করতে পারবেন, দেখেন আপনারা কেউ গ্রেপ্তার করতে পারে কিনা। আমরা এটার থেকে চাই এই সংস্কৃতিটা ন্যূনতম, যে প্রশ্ন করার কারণে যেন আর কেউ গুম না হয়। জুলাই যে বৈপ্লবিক পরিবর্তনের আশা আমরা করেছিলাম সেটা নাকি সুযোগ হাতছাড়া হয়ে গেছে, আপনি মনে করেন? না, আমি মনে করি সেটা না, কারণ বিপ্লব একটা দীর্ঘস্থায়ী ব্যাপার। বিপ্লবের জন্য দীর্ঘ প্রস্তুতি দরকার হয়, আমাদের সেই চূড়ান্ত প্রস্তুতি ছিল না। আমি বরং মনে করি আমরা এখন বিপ্লবের মধ্যে আছি, তার চূড়ান্ত ফসল হয়তো আগামী 10 বছর 20 বছর অথবা যে কোনো এক সময় আমরা পাবোই। আমরা বিপ্লবের প্রস্তুতি নিচ্ছি, তবে যে কোনো বিপ্লবকে সফল করবার জন্য একটা সূচনা বিন্দু দরকার। জুলাই হলো আমাদের সেই সূচনা বিন্দু, যেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা ভবিষ্যতে একটা বিপ্লবী বাংলাদেশ গড়তে আকাঙ্ক্ষা পাবো। সরকারি আসলে বিভিন্ন সময় যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে অরাজকতার বাহিনী বলে অভিহিত করেছেন এবং মব বলেও অনেক সময় বলেন, যে আপনারাও কি মব? আসলে মব বলতে এক্স্যাক্টলি যে একাডেমিক সংজ্ঞা, এই যে পকেট মার্কে মানুষ পিটিয়ে মেরে ফেলছে, মব। যে কোনো মানুষ, এটা তো এগুলো তো সবই মব। হ্যাঁ, তো এইটা কি বাংলাদেশে এই জুলাইয়ের পরে শুরু হয়েছে নাকি গত 50-100 বছর ধরে মানুষ মারতেছে? শাহবাগের মতো নিকৃষ্টতম মব মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে হয় নাই, কিন্তু সেটা হয়ে গেল আন্দোলন। কিন্তু কেউ কেউ যখন অল্প কিছু মানুষ নিয়ে দাঁড়াচ্ছে যার সাথে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা নাই, এইটাকে মব বলে ইংলিশে একটা কায়দা করা যাচ্ছে। কিন্তু যখন রাষ্ট্র 3 স্তরের নিরাপত্তা দিয়ে বিদেশি অ্যাম্বাসির টাকায় বিরিয়ানি খাইয়ে মানুষের ফাঁসি দিচ্ছে, জুডিশিয়াল কিলিং করছে, এটার নাম আর জুডিশিয়াল কিলিংও হচ্ছে না, মবও হচ্ছে না, এটা হলো আন্দোলন। তো এই জায়গাটাও তো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আসলে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে মৃত্যুবরণ করেছেন এরকম অনেক নেতার ছবি যখন টাঙানো হলো, সেটা নিয়ে আসলে আপনি কি বলবেন? এখানে আমার দুটো ব্যাপার, এই আলোচনাটার উত্তর শিবিরের জন্য দেওয়া সব থেকে জরুরি, কারণ এটা তো ঢাবি শিবির করেছে। তো এই ব্যাপারটা তো ক্লিয়ার যে তাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে বিচারের নামে, স্কাইপি সংলাপ ফাঁস থেকে শুরু করে এরপর বিচারপতিরা নিজে যখন বলছে। এবং আপনি দেখবেন যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, যিনি মুক্তিযুদ্ধের বড় একজন সংগঠক, তিনি পর্যন্ত বলেছেন যে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয়। এর মানে এটা তো জুডিশিয়াল কিলিং হয়েছে। আমি বরং এখানে যে জিনিসটা প্রত্যাশা করেছিলাম সেইটা মিস হয়ে গেছে, সেটা হলো শিবির যদি এখানে তাদের দর্জনার পোস্টার দিয়ে থাকে কি তারা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, তাহলে এর বিপরীতে যারা আছে, ওখানে যারা বাম সংগঠন গেছে, তাদের উচিত ছিল তারা যে স্বাধীনতা সংগ্রামের বিপক্ষে ছিল, তারা যদি মানুষকে হত্যা করে থাকে তার তো 1000টা ডকুমেন্টেশন থাকার কথা। আপনারা তার উল্টো পাশে সেই পোস্টারও লাগাই দেন। আমরা এই সহাবস্থানটা দেখতে চাই। ওরা টিএসসিতে করেছে, আপনারা রাজু ভাস্কর্যে করেন, আপনারা তার চেয়ে বড় এক্সিবিশন করেন যে দেখেন এই লোকগুলো তখন হত্যা করেছে, তার প্রমাণ আছে। এই যে এক পাশে বলা হচ্ছে সে জুডিশিয়াল কিলিং এর শিকার, তার পাশে বলা হচ্ছে না তারাও হত্যার সাথে জড়িত ছিল। এই যে একটা জায়গা, এই জায়গাটা তো আমরা বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই, কিন্তু সেটা না করে আপনিও যদি সেটার উপরে আরেকটা মব করেন, মানে সেই ছবি সব খুলে ফেলতে চান, মারতে চান, তাহলে মবের বিরুদ্ধে মব করে আপনি আসলে কি কায়েম করবেন? এটা হলো আমাদের জায়গা। আদি ভাই, শেষ প্রশ্ন, বাংলাদেশের ভবিষ্যৎ কেমন দেখছেন? খুবই উজ্জ্বল একটা বাংলাদেশ দেখতে পাচ্ছি, যেখানে 16 বছর বিনিয়োগ করে অ্যাপলিটিক্যাল জেনজি তৈরি করা হয়েছিল। সেই অ্যাপলিটিক্যাল জেনজিরাই সব থেকে যখন পলিটিক্যাল হয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছে, ইনশাল্লাহ আমার মনে হয় তারা ইউনিভার্সিটি কলেজে যাক, পড়াশোনা করুক, কিন্তু তারা চূড়ান্তভাবে ঘরে ফিরবে না। আবার যদি কোনো আধিপত্যবাদ অথবা ফ্যাসিস্ট
সরকার বাংলাদেশের উপরে আসে, তারা আবার প্রতিরোধ গড়ে তুলবে এবং এই স্পিরিট নিয়েই আগামী একটা কোনো সময় আমরা বৈষম্য বিরোধী একটা ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র অবশ্যই ইনশাল্লাহ কায়েম করতে পারবো।